প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বড় খবর, জল্পনার মাঝে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা, কি বললেন মুখ্যমন্ত্রী? নলহাটিতে এনআইএ অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক, নাশকতার ছক নাকি অন্য কিছু? ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গলে মাওবাদীরা, মাও শহীদ সপ্তাহের আগে কড়া অ্যাকশনে পুলিশ। ছুরি দিয়ে হামলা চালানো হচ্ছিল, যন্তর মন্তরের বিক্ষোভে 2500-এরও বেশি অপরাধীকে শনাক্ত করল দিল্লি পুলিশ। এই সার্টিফিকেট ছাড়া মিলবে না বেকার ভাতা, রাজ্যে যুবশক্তির আবেদন শুরুর আগেই বড়সড় আপডেট। কি করেছিস ববি, বিধানসভায় ক্যাক রিপোর্ট পেশ হতেই ফেরাদকে কৌতুক ছলে খোঁচা তাপস রায়ের। বাপুর দেশে লাঠি বন্দুক চলে না, ককরোচ নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের প্রশংসা কমল হাসানের। সেবাশ্রয়ের নামে খুন, চিটিংবাজ ভাইপো একবার ঢুকলে বেরোবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রধান উপপ্রধান 15 দিন না থাকলে বসবে প্রশাসক, বিধানসভায় আসছে পঞ্চায়েত সংশোধনী বিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উত্তাল দিল্লি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে পথে আন্দোলনে নেমেছে যুব সমাজ। সেই সময় হঠাৎ এলো ইস্তফার খবর। শিক্ষামন্ত্রী নন, ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন। রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা জমা দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। সংবিধানের 75 ধারা অনুযায়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণও করেন। কেন হঠাৎ ইস্তফা? গত 21শে জুন রাজ্যসভায় রভনীতের সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সাংসদ পদ ছাড়ার পর 2024 সালের অগাস্ট মাসে রাজস্থান থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ হন বিট্টু। সেই থেকেই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। সূত্রের খবর, বিট্টুর কেন্দ্রীয় মন্ত্রী পদ ছাড়ার নেপথ্যে রয়েছে আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচন। আগামী বছর 2027 সালে পাঞ্জাবে নির্বাচন, সেখানেই নজর দিতে চান বিট্টু। সেই কারণে ইস্তফা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানান তিনি। বিজেপির পরিকল্পনা, এবারের পাঞ্জাব নির্বাচনে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট বাঁধবে না বিজেপি। তারা একাই লড়বে বলেই জানিয়েছে। 2022 সালের বিধানসভা নির্বাচনে 117টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আম আদমি পার্টি 92টি আসন জিতে সরকার গড়ে। উল্লেখ্য, রভনীত সিং বিট্টু পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বিয়ন্ত সিং এর নাতি। কংগ্রেসের 3বারের সাংসদ ছিলেন তিনি। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনের প্রার্থী হলেও কংগ্রেসের অমরিন্দর সিং রাজার কাছে হেরে যান। অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে টাকা পেয়েছেন অনেকে, কেউ কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতির অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। সেই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। তিনি আবার বলেন, বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে। আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা 1500 টাকা পেতেন। তপশিলি জাতি উপজাতির 1700 টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেই মতোই বর্তমানে প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছেন মহিলারা। শর্ত সাপেক্ষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে টাকা। চলতি মাসে 2 দফায় কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা পাননি তাদের না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হলো 20 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর সংখ্যায় ডিটোনেটর। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রের খবর, আধিকারিকরা গোপন সূত্রে খবর পান নলহাটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ রয়েছে।
তারপরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা কলকাতার নিউ টাউন থেকে নলহাটি রওনা হয়েছিলেন। নলহাটি থানার পুলিশের সাহায্যে তল্লাশি অভিযান চলে। দীর্ঘ তল্লাশির পর বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। 20 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, এছাড়াও বিপুল পরিমাণ ডিটোনেটর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তার কথায় একাধিক অসঙ্গতি মেলে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়, তবে তার পরিচয় সামনে আনা হয়নি। কী কারণে এত বিস্ফোরক মজুত করা হয়েছিল? কোনো নাশকতার ছক করা হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক কি কোনো বাণিজ্যিক কারণে ব্যবহার করার জন্য মজুত ছিল? সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে, সেই কথাও এনআইএ সূত্রে জানা গিয়েছে। নলহাটিতে তৃণমূল আমলে একাধিক পাথর ভাঙার বেআইনি খাদান আছে। এছাড়াও ঝাড়খণ্ডে একাধিক খাদান রয়েছে। সেই সব খাদানে ওইসব বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিল কি, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে খবর। তাদের খোঁজেও তল্লাশি হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জঙ্গলে কি কোনো অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে? গ্রামে কি আশ্রয় নিয়েছে বন্দুকধারী কেউ? সিপিআই শহীদ সপ্তাহের আগে পুরুলিয়ার বান্দোয়ান ঝাড়খণ্ড সীমান্তের গ্রামে টহলের পাশাপাশি খাটিয়া বৈঠক করে খোঁজ নিল পুলিশ। যে কোনো সন্দেহভাজন ব্যক্তির খবর থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ রেখে যোগাযোগ নম্বর আদান প্রদান করল পুরুলিয়া জেলা পুলিশ। গোয়েন্দা রিপোর্ট বলছে, 14 বছর পর ঝাড়খণ্ডের সারান্ডা থেকে তারা খেয়ে পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গলে আশ্রয় নিয়েছে মাওবাদীদের একটা দল। মাওবাদীদের অবস্থান বদলের খবর ঝাড়খণ্ড পুলিশের গোচরে আসার পরই নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় একাধিক ফাঁকা শিবিরে ফের বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম মণ্ডল ওরফে আকাশ ওরফে তিমির ওরফে মনোজ দা সহ তার স্কোয়াডে থাকা 10 থেকে 12 জন সশস্ত্র গেরিলা পুরুলিয়ার পাহাড় ঘেরা গ্রামগুলিতে আশ্রয় নিতে পারে। সমাজ বদলানোর স্বপ্ন দেখিয়ে বিপথে পরিচালিত করতে পারে এলাকার যুবক যুবতীদের। তবে বামফ্রন্ট জামানোর মতো আর এই বাংলায় মন পার্টিদের সাংগঠনিক কাজকর্মে যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য তৎপর হয়ে উঠেছে পুরুলিয়া জেলা পুলিশ। তাই শুক্রবার সকালে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যাগড় অজিঙ্ক্য অনন্তের নেতৃত্বে মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বতী শ্বেতা সামন্ত, বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভকত সহ সিআরপিএফ, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, জুনিয়র কনস্টেবল নিয়ে গ্রামে গ্রামে টহল শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একেবারেই ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা বান্দোয়ানের রাজগ্রাম, চৌড়া, কুলডাঙ্গা, সাতারা, বুরুডি, চিড়াগাজর, আমঝর্ণা গ্রামে পুলিশ এরিয়া ডমিনেশন করে। এরপরই গ্রামের মানুষজন সঙ্গে খাটিয়া বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। এই সময়ের মধ্যে মৃত সহযোদ্ধাদের প্রতি তারা সমবেদনা জানিয়ে জঙ্গলে শহীদ বেদি বানিয়ে মাল্যদান করে থাকে। এমনকি এলাকার মানুষজনকে সংগঠনে সামিল থেকে বাহিনী ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অপরাধও তারা অতীতে করেছে। তবে বাংলায় 2012 সাল থেকে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে পালিয়ে যায় অবশিষ্ট কয়েকজন মাও কমরেড। 24 বছর পর ফের তারা সীমান্তের দলমা পাহাড় সহ এই বনাঞ্চলে ফিরে আসায় নতুন করে বাংলার মাটিতে তারা যাতে আশ্রয় না পায়, তার জন্যই নজরদারিতে তৎপর হয়ে উঠেছে পুরুলিয়া জেলা পুলিশ। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে 26 দিনের সেই অনশন ভেঙেছেন তিনি। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। মন্ত্রীর ইস্তফার দাবি আদায়ের আগেই কেন অনশনের পদ থেকে সরে এলেন সোনাম, প্রশ্ন তুলছেন অনেকে। এদিকে পুলিশের দাবি অনুযায়ী 20 জুলাইয়ের বিক্ষোভে সংঘর্ষের পর যন্তর মন্তরে স্থাপিত দিল্লি পুলিশের ফেসিয়াল রিকগনিশন সিস্টেম গত 3 দিনে বিক্ষোভস্থলে অপরাধমূলক অতীত রয়েছে এমন 2500 জনেরও বেশি ব্যক্তিকে শনাক্ত করেছে। পুলিশ সূত্রের দাবি, 21 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে বিরোধী সমর্থিত আন্দোলনের সময় সংঘর্ষের পর নজরদারি জোরদার করতে এফআরএস মোতায়েন করা হয়। এই সময়ে সিস্টেমটি 2500-এরও বেশি এমন ব্যক্তিকে শনাক্ত করেছে যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে। দুষ্কৃতীরা ছুরি দিয়ে পুলিশ কর্মীদের উপর হামলা চালায়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে মিশে থাকা দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করছিল। বিক্ষোভস্থলের আশপাশের গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পথে 4টি এফআরএস ইউনিট বসানো হয়েছে, যা দিল্লি পুলিশের কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। পুলিশ আধিকারিকরা রিয়েল টাইমে এই ব্যবস্থার উপর নজরদারি করছেন। এর ফলে পুলিশের নথিতে আগে থেকেই থাকা কোনো ওয়ান্টেড অপরাধী বা অভ্যাসগত অপরাধী সেখানে উপস্থিত হলে সঙ্গে সঙ্গেই তার পরিচয় যাচাই করা সম্ভব হচ্ছে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া বিক্ষোভে যে হিংসার ঘটনা ঘটেছিল তার তদন্ত চলাকালীন এই নতুন তথ্য সামনে এসেছে। দিল্লি পুলিশের দাবি, 20 জুলাই সংসদ চলো মিছিলের সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের পরই ফেসিয়াল রিকগনিশন সিস্টেমটি সেখানে ইনস্টল করা হয়। এখনো পর্যন্ত এই হিংসার ঘটনায় দিল্লি পুলিশ
15টি এফআইআর দায়ের করেছে এবং পুলিশ কর্মীদের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। বাংলায় এসেছে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বের যুবসাথীর আদলে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই বেকার ভাতা নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। সূত্রের দাবি অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। এখনো আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন যুবক যুবতীরা। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে ভিড় করছে যুবক যুবতীরা। সূত্রের খবর, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট পাশাপাশি প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে। এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনো চালু না হলেও খুব দ্রুতই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। জানিয়ে রাখি, যুবশক্তি ভরসা কার্ডে স্নাতক বেকাররা মাসে 3000, যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তারা পাবেন 2000 টাকা করে। সরকারের তরফে জানানো হয়েছে আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, যদিও এই বিষয়ে এখনো সরকারি আপডেট মেলেনি। শনিবার ক্যাগ রিপোর্ট পেশ করা হয় বিধানসভায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন 28টি রিপোর্ট পেশ করেন। ক্যাগ রিপোর্ট পেশ করে মন্ত্রী বলেন, এর জন্য স্পেশাল সেশন হবে। সরকারের যা ত্রুটি তা সর্বজনীনভাবে পেশ করা গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন বাংলা কেন আর্থিকভাবে পিছিয়ে। ক্যাগের 28 রিপোর্ট দেখেই শিল্পমন্ত্রী তাপস রায় কার্যত টিপ্পনি ছুড়ে দেন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে। ফিরহাদকে লক্ষ্য করে তাপস বলেন, কি করেছিস ববি? এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, ধীর গতিতে তৃণমূলের সর্বোচ্চ স্তরে দুর্নীতি হয়েছে, ক্যাগ আরও বড় দুর্নীতি। সেবাশ্রয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক, যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। খালি হাউসের ফলে লাভ হবে না, যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সইজাল কাণ্ডের মতো থেমে থাকলে চলবে না। প্রসঙ্গত আমফান দুর্নীতি সহ নানা অভিযোগের তদন্তে সিএজি যে রিপোর্ট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, সেই ক্যাগের রিপোর্ট শনিবার বিধানসভায় পেশ করা হয়। সিএনজি রিপোর্টগুলো মোট 28টি পেশ হবে। পরবর্তী অধিবেশনে আলোচনা ও সুপারিশগুলি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী গত বুধবারই জানিয়েছিলেন, যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা যত বড় নেতাই হন না কেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। সিএজির রিপোর্ট ও সেবাশ্রয় বিতর্ক, এই দুই ইস্যুতেই শনিবার বিধানসভা অধিবেশনে সরব হয় শাসক শিবির। এই নিয়ে বিস্তারিত আলোচনা হলে শাসক বিরোধী তরজা যে চরমে পৌঁছবে তা বলাই বাহুল্য। তবে এই আবহে রসিকতার ছলে তাপসের খোঁচা অন্য মাত্রা এনে দিয়েছে বিধানসভায়।